না মানে আপনার টাকাটা এখন জোগাড় করতে পারিনি, তাই দেখা করতে এলাম। দেখুন, আমি মনে প্রাণে চাই আপনি যেন আমার টাকাটা জোগাড় করতে না পারেন। মানে? না মানে বলছিলাম মানে আপনার সব সমস্যার সমাধান হোক, এটা কিন্তু আমি সবসময় চাই, কিন্তু আমার টাকাটা দেবার সময় আপনার অভাবটা যেন লেগেই থাকে। কেন? এই জন্য যে টাকাটা দিয়ে দিলে তো আর কখন এখানে আসবেন না, আর আপনাকে দেখতেও পাবো না। আর টাকাটা পাওনা থাকলে মাঝে মাঝে সরি বলতে তো আসবেন, আর সেই সুবাদে আপনাকে একটু দেখতেও পাবো। আসি। সে কি বুঝবেন না? না, আজ আমার ছোট ভাইয়ের পরীক্ষার রেজাল্ট আউট হবে, দোয়া করবেন ও যেন ভালো রেজাল্ট করে। আপনার মতো বোনের ভাই যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আসি। আচ্ছা ওস্তাদ, বুঝ হইয়া গেছে। না মানে বুঝ হইব আর কি। আমার বাবা মৃত্যুর আগে বলেছিলেন, গরিবের কাছে টাকা পয়সা ধন দৌলতের চেয়ে বড় তার মান সম্মান, তার মর্যাদা। আমার শ্রমিক ভাই বোনেরা, আজ আমাদের মর্যাদার লড়াই। আমরা দিন রাত কঠোর শ্রম দিয়ে পোশাক তৈরি করি, আর আমাদের তৈরি পোশাক বিক্রি করে কোটি কোটি টাকা মুনাফা অর্জন করছে মালিক, অথচ কোন রকমে খেয়ে পড়ে বেঁচে থাকার ন্যূনতম মজুরি আমাদেরকে দেয় না, আমাদের সামান্য ঘামের দাম দেয় না। ভাই ও বোনেরা, আমরা আমাদের ন্যায্য পাওনা চাই, আমরা ভাত চাই, কাপড় চাই। মনে রাখবেন, এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের মর্যাদার লড়াই। মর্যাদার লড়াই খুব সুন্দর। শ্রমিকদের আবার মর্যাদা, তার আবার লড়াই। মাস গেলে কড়া কড়া টাকা নাও, অথচ সামান্য একটা আন্দোলন বানচাল করতে পারলে না। অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু এই নাজমার জন্য সবাই জান দিতে চায়। আমি বলি কি স্যার, ফ্যাক্টরিটা বন্ধ করে দিন, আন্দোলন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। চুপ করো। কিছু নেই, ও আমার লোক, খায় কম শক্তি বেশি। আমি আবার হাত লাগাই না, আমি হাত দিলে একটা অঘটন ঘটে যায়। ও না পারলে ওই আমাকেই সামলাতে হয়, তবে আমার বিশ্বাস ও পারবে। লুক, 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 লুক। আপনি কি? আমি কথাটা আমি বলছি, আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব? তা একজন মানুষ হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। আচ্ছা, এবার বলুন আপনি কোথায়? আপনি কোথায় থাকেন? চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। পথের মধ্যে গুন্ডারা আবার যদি আক্রমণ করে এসে বলবেন তো? বলবো আপনি আপনার রাস্তায় যান আর আমি আমার রাস্তায় যাই। আল্লাহ হাফেজ। মা, মা, এই নাও তোমার ওষুধ। শুধু শুধু কেন পয়সাগুলো নষ্ট করিস? আর বলতো, আমি তো ভালো হয়ে গেছি, ওষুধ আর লাগবে না। ভালো হয়ে গেছো? এই তো এখনো জ্বর রয়েছে, এই জ্বর এমনি সেরে যাবে। আমার জন্য আর কত করবি? তুই মেয়ে হয়ে সংসার চালাচ্ছিস, সারাদিন প্রচন্ড পরিশ্রম করে টাকা উপার্জন করে আনিস, তোর ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না মা। এসব কি বলছো মা? সন্তানের কাছে মা কোনোদিন ঋণী হতে পারে না। বলি কি আর সাথে মা, এই বয়সে তোর স্বামীর ঘর করা উচিত ছিল। আমার ওষুধ আনতে তুই কি প্রচন্ড পরিশ্রম করছিস, তোর নিজের সুখ শান্তি সব বিসর্জন দিয়েছিস শুধু তোর বাবার কথা রাখার জন্য। এই কথা রাত পরীক্ষা শেষ, ওর রেজাল্ট আউট হলেই আমরা দুজন শুধু সুখ আর সুখ করবো। কি হলো, গাড়ি বন্ধ হয়ে গেল কেন?
এখনই ঠিক হয়ে যাবে। ওহো ইডিয়েট, সারাদিন গাড়িটা ভালো চললো, এখন আবার ডিস্টার্ব শুরু করেছে। আমার মনে হয় কি জানো, জাহান নামে চৌরাস্তায় যেতে কেউ বাধা দিচ্ছে। শাট আপ, আমার রাস্তায় কোনো বাধা নেই। তোমার দ্বারা সব বাধা অতিক্রম করা সম্ভব না। ভাগ্যিস গাড়িটা গ্যারেজের সামনে নষ্ট হয়েছে। চলো চলো। কিসের সংগ্রাম শুরু করবি সৈকত? বাঁচার, ভালোভাবে বাঁচা। কেন, আমরা কি ভালোভাবে বেঁচে নেই? না, এভাবে ধুকে ধুকে জীবন চলাকে আর যাই বলুক না কেন, ভালোভাবে বাঁচা বলে না। কাল থেকে তোকে আর কাজে যেতে হবে না বুবু, আমি কাজ করব। মনে হয় সংসারের দায়িত্ব নেবার মতো পরীক্ষায় পাশ করে তুই সাবালক হয়ে গেছে। হয়নি, তবে হবার চেষ্টা করব। বুবু, এতদিন তুই আমায় কাজ করতে দিসনি পরের ডিস্টার্ব হবে ভেবে, কিন্তু এখন আমি আর তোর কোনো বাধাই মানব না। কিন্তু কোনো কিন্তু নেই। জ্ঞান হবার পর থেকে অভাব আমাদের আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। এটা নেই ওটা নেই, যেন একটা মেয়ে সমুদ্রে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি। ডুবে যাসনি ভাই, ডুবে যাসনি। অভাবের সমুদ্র পাড়ি দিয়ে আমরা ঠিকই পাড়ে চলে এসেছি। আজ তুই বিয়ে পরীক্ষা দিয়েছিস, এটা কি ডুবে যাওয়া? ডুবতে ডুবতে ভেসে যাওয়া বুবু। কলেজের বেতন দিয়েছো কিন্তু সময় মতো পারোনি। ঘরের ভাড়া দিয়েছো বাড়িওয়ালার তাগাদা দেওয়ার পর। মুদির দোকানে পাওনা মিটিয়েছো কিন্তু সময় চলে যাওয়ার পর। যখন যে সময় যা করা উচিত তা অভাব আমাদের করতে দেয়নি। অভাব আছে ঠিকই, অভাব ছিল ঠিকই, সময় মতো পারেনি এটাও ঠিক, কিন্তু সব দেনা তো মিটিয়ে দিয়েছি। না, সব দেনা মেটাতে পারোনি। পরীক্ষা হয়ে যাওয়ার পরও প্রফেসরের বেতন এখন বাকি পড়ে আসবো না। আমি খাবো না। আর আজ থেকে বলে দিচ্ছি বুবু, তুই আর আমাদের জন্য কিছু করবি না। এখন থেকে সংসার দায়িত্ব আমি নেব। থাকবো এমনি করে, কোনোদিনও যাব না এ ঘর ছেড়ে। তুই যদি পাশে থাকিস দুঃখ থাকে না, এ জীবনে কোনো কিছু আর লাগে না। আসে যদি ঝড় হব না তো পর, রব একই ঠিকানা। জীবনের জীবনের স্বপ্ন সবই যেন তোকে নিয়ে তোরই জন্য। মানুষ যেন হতে পারি দোয়া করো, নিরাশার আধারে আনবো আলো। ওরে সোনা ভাই, শুধু যাই রবি স্নেহের ছায়ায়, জীবনে
সাথী সুখ তো আসে যায় জীবনেরও আঙিনায় জীবনেরও আঙিনায় ভয় ঘিরে কার দুঃখ পেতে সুখের আশায় জীবনেরও আঙিনায় জীবনেরও আঙিনায় এই নাও, তুমি 1000 টাকা চেয়েছো, এখানে 1,00,000 টাকা আছে। এই টাকা দিয়ে তুমি তাই করবে যা তোমার মতো নেত্রীরা টাকার জন্য করে থাকে। শ্রমিকদের আন্দোলন থেকে দূরে সরিয়ে মেশিনের মতো কাজ করে যেতে বলবে। আমরা গরিব স্যার, অর্থের চাহিদা আমাদের আছে, তবে সে অর্থ নিজেকে বিক্রি করে নয়। এটাকে আপনি রেখে দিন স্যার, কারণ অর্থই হচ্ছে আপনাদের বাঁচার একমাত্র অবলম্বন। অর্থ দিয়ে আপনারা সবকিছু কিনতে চান, তাই অর্থের প্রয়োজন আপনাদের সবচাইতে বেশি। দাঁড়াও, যাবার আগে আরেকবার ভেবে দেখো, যে টাকা ফেলে তুমি চলে যাচ্ছ সেই টাকাই হচ্ছে এই সমাজে বাঁচার একমাত্র ব্যারোমিটার। আর সেই ব্যারোমিটার আপনার প্রয়োজন বেশি, আমার নয়। শুনুন, যে অর্থ আর প্রাচুর্যের লোভে শত শত ভুকা নাঙ্গা শ্রমিকদের সাথে বেইমানি করতে বলছেন, সেই অর্থ দিয়ে বিলাসী জীবন যাপন করা যায়, সেই প্রাচুর্যের গোডাউন থেকে মিথ্যে অহমিকা করা যায়, কিন্তু খাঁটি মানুষ হওয়া যায় না। আমার দরকারি টাকাটা প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে জোগাড় করে নেব, তবু আপনার কাছে আমার নীতি আদর্শকে বিক্রি করব না। চলি। এখন আমি কি করব, কার কাছে যাব? হ্যাঁ, ডাক্তার সাহেব, আপনি যদি রক্ত না নেন তাহলে আমি টাকা পাবো না, আর টাকা না পেলে আমার মায়ের ওষুধ, ছোট ভাইয়ের প্রফেসরের টাকা কিছুই জোগাড় করতে পারবো না। সরি, আমার পক্ষে আপনার রক্ত না কিছুতেই সম্ভব। প্লিজ একটু দয়া করুন, মায়ের ওষুধ আর ছোট ভাইয়ের টাকা না দিয়ে আমি যে বাসায় যেতে পারবো না। না, আমি কিছুই করতে পারবো না। প্লিজ, আপনি যেতে পারেন। শুনুন, আপনি? সে মানে আমি আপনার সব কথা শুনেছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে তাহলে আপনার প্রয়োজনের টাকাগুলো আমি দিতে পারি। আপনি হয়তো বলবেন, একদিনের পরিচয় কেন আমি আপনাকে টাকা দিতে চাইছি। আপনি হয়তো আরো বলবেন, আসলে কি উপকারে আমি আপনাকে ছোট করতে চাইছি। কিন্তু বিশ্বাস করুন, আমি সব কিছুই চাইনি। আর যদি আপনার মা আমার মা হতো, তাহলে কি মায়ের জন্য আমি ওষুধ কিনে দিতাম না? আপনার ভাইটা যদি আমার ভাই হতো, তাহলে কি আমি ভাইয়ের বেতনে টাকা দিতাম না? তোর স্ট্রাইক চলছে, এই অসময়ে এত টাকা তুই কোথায় পেলি? একজন সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে। সাহায্য না মানে একজন ধার দিয়েছে, কিন্তু তুই টাকা শোধ করবি কেমন করে? কেন? সৈকতের পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট আউট হলে সৈকত চাকরি করবে, সব দেনা শোধ করে দেবে। আরে ভাইয়া, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সৈকত। সেই দিনের কথাটা তো তাড়াতাড়ি ভুলে গেলেন ভাইয়া। আমি ভুলিনি, ভুলেছো তোমরা। তা না হলে এতদিনে এই ভাইয়ের কাছে তো অন্তত একবার হলো আসতে। ঠিকানাটা নিশ্চয়ই অজানা ছিল না। ইয়ে ভাইয়া, কাজে এত ব্যস্ত ছিলাম যে যা হয়ে ওঠেনি। সর্বনাশ, মা এদিকে আসছে। ভাইয়া আজই চলুন। ভাইয়া কোথায়? চলুন না, আপনার এখানে যাবো। চলুন, উঠুন তো ভাইয়া। পাগল। রাজা সাহেবের গ্যারেজ? জি। ওয়ান টু থ্রি ফোর, দুটো, একটা দুইটা তিনটা চারটা। আমি রাজা সাহেবকে চাচ্ছিলাম। যে খোঁজেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খাইছে রে ওস্তাদ।
আপনি? না মানে আপনার টাকাটা এখন জোগাড় করতে পারিনি, তাই দেখা করতে এলাম। দেখুন, আমি মনে প্রাণে চাই আপনি যেন আমার টাকাটা জোগাড় করতে না পারেন। মানে না মানে বলছিলাম মানে আপনার সব সমস্যার সমাধান হোক, এটা কিন্তু আমি সবসময় চাই, কিন্তু আমার টাকাটা দেবার সময় আপনার অভাবটা যেন লেগেই থাকে। কেন? এই জন্য যে টাকাটা দিয়ে দিলে তো আর কখন এখানে আসবেন না, আর আপনাকে দেখতেও পাবো না। আর টাকাটা পাওনা থাকলে মাঝে মাঝে সরি বলতে তো আসবেন, আর সেই সুবাদে আপনাকে একটু দেখতেও পাবো। আসি। সে কি বুঝবেন না? না, আজ আমার ছোট ভাইয়ের পরীক্ষার রেজাল্ট আউট হবে, দোয়া করবেন ও যেন ভালো রেজাল্ট করে। আপনার মতো বোনের ভাই যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আসি। আচ্ছা ওস্তাদ, বুঝ হইয়া গেছে। না মানে বুঝ হইব আর কি। আপা, সৈকত পরীক্ষা ফার্স্ট হয়েছে। সত্যি? হ্যাঁ। সৈকত কোথায়? ও তো চলে গেছে। ও কিরে, কি হয়েছে? তোকে এত খুশি খুশি লাগছে কেন? আমার স্বাদ, আমার এতদিনের স্বপ্ন আজ সত্যি হয়েছে মা। সৈকত পরীক্ষায় ফার্স্ট হয়েছে। সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি। আমি নিজে কলেজে গিয়ে রেজাল্ট দেখে এসেছি। এই নাও মা, এই নাও মিষ্টি খাও মা। আমাদের মিষ্টি খাওয়া নিষেধ। সন্তানের খুশিতে মিষ্টি খেলে তোমার কিচ্ছু হবে না মা। নাও। তুইও খা। খাবো মা, খাবো। সৈকত আসুক, সৈকতকে মিষ্টি খাইয়ে দিয়ে ওর হাতে আমি মিষ্টি খাবো। কনগ্রাচুলেশন মাই সন, সত্যি তুমি ব্রিলিয়ান্ট। প্রথমে তো আমি রুনার ভালোবাসাকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না, ভেবেছিলাম পচা শামুকে বোধহয় পা কাটলো। এখন তো বুঝতে পেরেছে বাপি, সৈকত গোবর একটা পদ্ম ফুল। দেখলে সৈকত, রুনা তোমাকে নিয়ে সাংঘাতিক ভাবে প্রাউড করছে। রুনা বরাবরই আমাকে নিয়ে একটু বেশি অহংকার করে। রুনার অহংকার করাটা মিথ্যে নয়, আমিও তোমাকে নিয়ে অহংকার করতে চাই। রুনা যখন তোমাকে ভালোবাসে তখন রুনার যোগ্য হিসাবে সমাজে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। বাপি, আপাতত এসব কথা থাক। এখন তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি সৈকতকে নিয়ে হোটেল সোনাগাতে খেতে যাব। ওর সাকসেসকে আমি সেলিব্রেট করতে চাই। অবশ্যই দেব। কোবরা স্যার, মামনিকে 10,000 টাকা দিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, 10,000 টাকা তো বয় বেড়াদের টিপস দিয়ে চলে যায়, 20,000 টাকা দিয়ে দাও। Take it. থ্যাংক ইউ পাপা। এসো। চল স্যার। কোবরা, তুমি হয়তো ভাবছো এত সহজে ছেলেটাকে আমি মেনে নিলাম কেন। ইয়েস স্যার, প্রেমে বাধা দিতে নেই, বাধা প্রেমকে আরো গভীর করে। পৃথিবীর ইতিহাসে প্রেমে যত বাধা এসেছে তাতে পরিণতি খুব খারাপ হয়েছে। রুনা আমার একমাত্র মেয়ে, ভীষণ জিদি এবং একরোখা। আমি যদি তাকে বাধা দিতাম তাহলে সে কিছুতেই মেনে নিত না। তাই পিতা ও কন্যার সংঘাতকে এড়িয়ে যাবার জন্যই আমাকে মেনে নিতে হয়েছে। আরেকটা কারণও বলতে পারো, ছেলেটি সত্যি একটা হীরের টুকরো। হীরা যদি পচা ডাস্টবিনেও পড়ে থাকে তবুও সেটা হীরা। কিন্তু স্যার, তুমি খোঁজ নিয়ে এসো ছেলেটি কে এবং তার কে কে আছে। বুবু, বুবু। কি রে, এত দেরি করলি কেন? সে কখন থেকে তোর জন্য বসে আছি। বুবু, আজ আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো তাই। ও বুঝেছি, তাই বন্ধুদের সাথে হইচই করতে গিয়ে বুবুর কথা ভুলে গিয়েছিলি। তোর পরীক্ষার পাশের খবর শুনে আমি মিষ্টি নিয়ে বসে আছি। নে খা। না না বুবু, এখন আর খেতে পারবো না। কেন? বুবু, আমার রেজাল্টের খুশিতে রুনা আমাকে নিয়ে সোনাগাঁও হোটেলে অনেক দামি দামি খাবার খাইয়েছে। এখন তোর এই মিষ্টি খেলে আমার পেটে সব দামি খাবার বমি হয়ে বের হয়ে আসবে। বুবু, তুই কি আমার কথা দুঃখ পেয়েছিস? তোর কি তাই মনে হয়েছে? তবুও তুই যদি আমার কথা ব্যথা পেয়ে থাকিস তাহলে তাহলে আমি দুঃখ পাবো। ধুর পাগল, এবার বল, সোনা মেয়েটা কে, দেখতে কেমন? দেখতে খুব সুন্দরী বুবু,
আর রুনার বাবা এই শহরে একজন ধনী ব্যবসায়ী। রুনা তারই একমাত্র কন্যা। ঠিক আছে, একদিন পরিচয় করিয়ে দিস, তখন দেখব। শোন, কাল সকালে তোকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? একজন লোকের সঙ্গে তোকে পরিচয় করিয়ে দেব। বুবু, কাল সকালে আমাকে অন্য এক জায়গায় যেতে হবে। তোর সাথে আমি আরেকদিন যাব। আমার গার্মেন্টসের শ্রমিক নেত্রী নাজমার ভাই হচ্ছে সৈকত, যে নাজমাকে আমি টাকা দিয়ে কিনতে পারি। জি স্যার। সেই নাজমার ভাইকে আমি গুড, ভেরি গুড, খুব ভালো সংবাদ এনেছ। নাজমার কোমরের হাড় আমি ভেঙে দেব। নিজেকে এত ছোট ভাবিস না সৈকত। আমরা গরিব সত্য, কিন্তু আমাদের শিক্ষা আছে, আদর্শ আছে। অর্থ আর প্রাচুর্যের চেয়ে শিক্ষা আদর্শের মর্যাদা কম নয়। শিক্ষার আদর্শ মানুষকে সুখী করতে পারে না বুবু। সুখী হতে হলে চাই অর্থ আর প্রাচুর্য। তাই বলে অন্যের কাছ থেকে ধার করা সুখ আর প্রাচুর্য দিয়ে আমাদের প্রতিষ্ঠা পেতে হবে? অন্যের মেকি পরিচয় আমাদের পরিচিত হতে হবে? নিজের পরিচয় সমাজে প্রতিষ্ঠা লাভ করাই হলো আসল মর্যাদা। সৈকত, ভালোবাসার মূল্য দেয়া আর প্রাচুর্যের কাছে নিজেকে বিক্রি করে দেওয়া এক কথা নয়। তোর কথাটা মেনে নিতে পারলাম না বুবু। প্রতিষ্ঠা পেতে হলে কারো না কারো সহযোগিতা দরকার। রুনার বাবা আমাকে সেই সহযোগিতা করে দেবে। প্রতিষ্ঠা পাওয়ার এমন সুযোগ বারবার জীবনে আসে না। এই সুযোগ আমি হারাতে চাই না বুবু। কিন্তু যে সুযোগ তুই হারাতে চাস না, সেই সুযোগ আমাকে, মাকে তোর কাছ থেকে সরিয়ে দিতে পারে। আমাদের আত্মার সম্পর্ককে রক্তের সম্পর্কে ভুলিয়ে দিতে পারে। এটা তোর কল্পনা বুবু। কল্পনা থেকেই বাস্তবতার জন্ম নেয় সৈকত। বুবু, তুই যেভাবে আমাকে আর্গুমেন্ট করছিস, তাতে মনে হচ্ছে তুই আমার এতবার পাওয়াকে কিছুতে সহ্য করতে পারছিস না। তুই কি চাস সারাটা জীবন আমি তোর দয়ায় বেঁচে থাকি? কেন করবে না? ও যে আজ অন্য জীবনের ঠিকানা খুঁজে পেয়েছে। তোর প্রয়োজন তোর জীবনে শেষ হয়ে গেছে। শোন সৈকত, তুই আমার নাজমাকে অপমান করেছিস। আমার নাজমার সুযোগ থেকে ব্যথার পানি ধরিয়েছিস। আমি তো কিছুতে সহ্য করবো না। যা, বেরিয়ে যায় বাড়ি থেকে। আমি তোকে মা, তুমি কি বলছো মা? তুমি এমন কথা মুখে এনো না। সৈকত ছোট, অবুঝ, ও না বুঝে কথাগুলো বলেছে। ও কোনো অন্যায় করেনি। আমি বরং একটু বেশি অধিকার দেখিয়ে ফেলে। না, তুই ওকে যা বলেছিস সব ঠিক বলেছিস। কেন ও জানে না কার জন্য কিভাবে ও এত বড় হয়েছে? মা, আমি যা করেছি তা সৈকতের সুখের জন্যই করেছি। আর সৈকত যা বলছে তার সৈকতের সুখের জন্য। তুমি ভেবো না আমি রুনার বাবার কাছে যাব। সৈকত, মন খারাপ করিস নি। আমি কালই রুনার বাবার কাছে গিয়ে তোর বিয়ের কথা পাকা করে আসবো। আসুন, আপনি বসুন, আমি স্যারকে খবর দিচ্ছি। আমি সব জেনে শুনি এ বিয়েতে রাজি হয়েছি। আমি জানি তোমার ভাই সৈকতের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো। বিয়ে নিয়ে আমি একটা ব্যবসা করতে চাই। ব্যবসা? হ্যাঁ, ব্যবসা। ব্যবসাটা হচ্ছে তোমাকে ট্রেড ইউনিয়ন ছেড়ে দিতে হবে আর আন্দোলনের সমস্ত কর্মসূচি বাতিল করে দিতে হবে। আমি গরিব হতে পারি, কিন্তু স্বার্থপর নেই স্যার। শ্রমিকদের স্বার্থই আমার কাছে সবচেয়ে বড়। আমার স্বার্থের জন্য লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী স্বার্থকে জলাঞ্জলি দিতে আমি পারবো না। এটাই আমার আদর্শ। কোনো লোভ লালসা আমাকে আমার আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না। তোমার আদর্শ দিয়ে কি তোমার ভাইকে আটকে রাখতে পারবে? তা হয়তো পারবো না, কারণ আপনার কালো টাকার দুর্গন্ধে সৈকতকে প্রাচুর্যের ক্যান্সারে আক্রান্ত করেছে। আমার আদর্শ কেন, আমার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার মতো ঔষধ তাকে এই মারাত্মক ব্যাধি থেকে মুক্ত করার জন্য কোনো কাছে আসবে না। তবে এইটুকু অন্তত বলে যেতে পারি স্যার, মায়ের বুক শূন্য করে, মাকে কষ্ট দিয়ে আপনি যদি সৈকতকে আপনার কাছে নিয়ে আসেন, তবে শূন্য মায়ের হাহাকার আত্মচিৎকারে আপনার এই ঐশ্বর্যের প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে। নাজমা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমি তোমাকে জাস্ট একটু পরীক্ষা করলাম।
আমি তোমার প্রস্তাব সর্বান্তঃকরণে মেনে নিলাম। সৈকতের সাথে রুনার বিয়ে হবে, এটা আমার পাকা কথা। আর ইউ হ্যাপি? থ্যাংক ইউ স্যার, আমি চাই সৈকতকে সুখবরটা দিতে হবে। স্যার, কোবরা, আমি তোমাকে আগেও বলেছি, যখন দেখবে আমি কোনো জিনিস খুব সহজভাবে মেনে নিচ্ছি, তখন মনে করবে নিশ্চয়ই কোনো কারণ আছে। রুনার বিয়ে নিয়ে আমি যে ব্যবসা করতে চেয়েছিলাম, রুনা যদি জানতে পারে, তাহলে আমার মেয়ে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। এখন কি হবে স্যার? বিয়ের আগে যা করতে পারলাম না, তা বিয়ের পরে করব। কিন্তু স্যার, আপনার মেয়ে কি তা করতে দেবে? সে পথ আমার জানা আছে। তোর বিয়ের কথা পাকা করে এসেছি। সত্যি বলছিস বাবু? হ্যাঁ, কিন্তু আমার একটা ভয় হচ্ছে সৈকত। কিসের ভয় বাবু? বউয়ের তুই আবার আমাদেরকে পর করে দিবি না তো? কি যে বলিস বাবু, তুই তো আমার জীবনের সব। তোকে আমার কাছ থেকে পর করে দিতে পারে এমন কোনো শক্তি নেই। আমার লক্ষ্মী ভাই। বাপি, বাপি, কি হয়েছে বাপি? কিছু না, কিছু না বাবা। তবে তোমার চোখে পানি? সৈকতে বোন এসেছিল কি? বিয়েতে কোনো আপত্তি আছে? মারে, তোর মা মারা যাবার পর আমি তোকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দিইনি। আমি তোকে মায়ের আদর দিয়েছি, বাবার স্নেহ দিয়েছি। তাই তোর কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না বলে সৈকতের বোনকে বলেছিলাম, আমার বাড়িতে থাকতে তোমাদের সম্মানে বাঁধলে বিয়ের পর তোমরা বস্তি ছেড়ে ভালো একটা বাসা নেবে, সৈকতকে আমি চাকরি দেব। কারণ আমার মেয়ে তোমাদের বাসায় থাকতে কষ্ট হবে। তার উত্তরে সে আমাকে বলল, আপনার মতো মানুষের দয়া ভিক্ষা নেবে এটা আপনি কি করে ভাবলেন? আপনার মেয়ে আমার ভাইকে ভালোবাসে, আপনার মেয়ে বস্তিতে থাকতে রাজি হলে তবেই এ বিয়ে হবে। সৈকতের বোন আমার মিলের সামান্য একটা শ্রমিক। শুধু তোর কথা ভেবে আমি কোনো উত্তর দিতে পারিনি মা। শুধু তোর বাবা বলে, শুধু তোর বাবা বলে সৈকতের বোন আমাকে এভাবে বলে গেল। কেন আমি মেয়ের বাবা হয়ে জন্ম নিলাম? কেন আমি মেয়ের বাবা হয়ে জন্ম নিলাম? নাজমা, নাজমা, আমি বুঝে উঠতে পারছি না এটা কেমন বিয়ে হচ্ছে। কেন মা? সৈকত একা একা বিয়ে করতে গেল, তুই সাথে গেলি না। মা, তুমি কি যে বলো? আমি গেলে এগুলো সাজাবে কে? আর তুমি তো মা হয়ে ছেলের সাথে বরযাত্রী যেতে পারো না। কাজেই সৈকতকে তো একাই যেতে হবে। তোর কোনো কথাই আমি বুঝি না। এসো বাবা। মারে, পৃথিবীতে কেউ যেন মেয়ের বাপ হয়ে জন্ম না নেয়, জন্ম না নেয়। কিরে, তোর হয়েছে? ওদের তো আসার সময় হয়ে গেল। এই শেষ হয়ে এলো মা। মা, তুমি এই কাপড় পরে বউ বরণ করবে নাকি? যাও, একটা ভালো কাপড় পরে এসো, তাড়াতাড়ি করো। আমি এর মধ্যে সব পরিষ্কার করে ফেলছি। এই শালি, এই কাগজগুলো সব সরিয়ে ফেল, এগুলো সব সরা। এই এলো বুঝি। আপনার কথা কিন্তু আমার মনে আছে। তা এত সুন্দর করে বাড়ি সাজিয়েছেন, ব্যাপারটা কি বলুন তো? কোনো বিয়েতে নাকি? হ্যাঁ। তা ইয়ে মানে মানে সৌভাগ্যবান বরটিকে মানে 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 কার সাথে বিয়ে হচ্ছে? বিরাট বড় লোকের একমাত্র ছেলে? মেয়ে। হ্যাঁ, মেয়ে? হ্যাঁ, বিরাট বড় লোকের একমাত্র মেয়ে। ঠাট্টা করছেন? না, সত্যি বলছি। আমার ছোট ভাই বিয়ে হচ্ছে, বোন এখনই আসবে, তাই বাড়িতে একটু সাজালাম। অবাক কাণ্ড! যে ভাইকে রক্ত বিক্রি করে টাকা দিয়ে মানুষ করেছেন, সে তোমাকে রেখে মানে মানে আপনাকে রেখে? তুমি বলুন, শুনতে ভালো লাগে। আমার ছোট ভাইয়ের মনে আগেই ভালোবাসা এসেছে, আর সেই ভালোবাসা থেকে বিয়ে। তোমার মনে ভালোবাসা আসেনি? সবার জন্য সুখের ঘর সাজাতে গিয়ে নিজের মনকে আজও আমি সাজাতে পারিনি। এই দেখো, কথা বলতে বলতে তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি।
না মানে আপনাকে। তুমি করেই বলো, শুনতে খুব ভালো লাগছে। মানে ছোট ভাই বোন নিয়ে আসবে, এই শুদ্ধ আকুরে যেও। যে ছোট ভাই বড় বোনকে রেখে আগে বিয়ে করে, সে ভাইকে আমার কাছে কিছুটা স্বার্থপর মনে হয়, আর স্বার্থপরের জন্য আমার কাছে কোনো দোয়া নেই। কথাটা সরাসরি বলে ফেললাম, কিছু মনে করবেন না। খোদা হাফেজ। কি রে, গাড়ির শব্দ শুনলাম, কে এসেছিল? মা, ওই যে তোমাকে বলেছিলাম একদিন আমাকে সাহায্য করেছিল, সেই লোকটা। তা আমাকে ডাকলে না কেন? ওকে দেখার আমার খুব ইচ্ছে ছিল। ওকে ডেকে এনে তোমার সাথে পরিচয় করিয়ে দিয়ে তোমার ইচ্ছেটা আমি পূরণ করে দেব। আচ্ছা। এই সর সর, বউকে নামতে দে। এসো বোন। কেন আমি মেয়ের বাবা হয়ে জন্ম দিলাম? কই, এসো। ওই ময়লা হাত দিয়ে আমাকে স্পর্শ করো না। রুনা, রুনা, উনি আমার বুবু। তোমার বুবু এমন কোন ধোয়া তুলসী পাতা না যে ধরলে আমি পবিত্র হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, নামো। কেমন করে নামবো? এখানে তো নোংরা ময়লা। বোন, এটা একদম নতুন শাড়ি, ভাইয়ের বিয়েতে পরার জন্য কিনেছিলাম, নোংরা করে নি। নাও, এর উপর পা দিয়ে এসো বোন। দাঁড়াও, মা বরণ করে নি, তারপর ঘরে চেয়ে। এসো মা। এসব নেস্টি কালচার আমার একদম পছন্দ হয় না। রুনা, অনেক বেলা হলো, ওঠো। তোমার চা। সৈকতের বোন আমাকে এভাবে বলে গেল, কেন আমি মেয়ের বাবা হয়ে জন্ম দিলাম? না, এমন কাপে আমি কেন? আমাদের বাড়ির চাকরও চা খায় না। কাপ তো খাবে না, খাবে চা। দামি কাপ আর কম দামি কাপের কোনো কথা নয়, চাটা কেমন সেটাই কথা। তাছাড়া গরিবের বাড়িতে যখন বউ হয়ে এসেছো, তখন কম দামি কাপে চা খাওয়ার অভ্যাস তো করতেই হবে। হোয়াট? বউ হয়ে এসেছি বলে আপনার হুকুম আমাকে শুনতে হবে নাকি? আমি তো তোমাকে কোনো হুকুম করিনি, আমি তো শুধু তোমাকে তোমার অভ্যাস পরিবর্তন করতে বলেছি। শাট আপ! আমার অভ্যাস পরিবর্তনের দরকার নেই, আপনারা আপনাদের অভ্যাস পরিবর্তন করুন। আস্তে কথা বলো বোন, পাশে ঘরে মা শুনলে উনি দুঃখ পাবেন। ও, এখন আমি প্রাণ খুলে কথাও বলতে পারবো না? কে নাকি দুঃখ পেল তাতে আমার কিছু যায় আসে না। বাড়ির বউ বড় বোনের সাথে এভাবে কথা বললে পাড়া প্রতিবেশী ছিছি করবে। বাহ সৈকত, বাহ! আড়ি পেতে কথা শোনার মানুষ আছে দেখছি। বৌমা, আমি শুধু একজন মানুষ নই, আমি সৈকতের মা, তোমার শাশুড়ি। আমি শুধু আমার স্বামীকে জানি, আর কাউকে জানার আমার প্রয়োজন নেই। এ বাড়িতে থাকতে হলে তোমার সবাইকে জানতে হবে। সৈকতের বড় বোন নাজমা, তার সাথে তুমি বেয়াদবি করেছো, তার জন্য তোমার ক্ষমা চাইতে হবে। হোয়াট? সৈকত, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? তোমার মা কি বলছে শুনতে পাচ্ছ না? ইয়ে মা, ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? কি বললি তুই? অন্যায় কিছু বলিনি। রোনা কাপটা ভেঙেছে, এমন কি হয়েছে? এই জন্য বুবুর এত কথা বলতে হবে? কম দামি বলে কাপটাও ভেঙে ফেলেছে,
কিন্তু তোর মতো গরিব স্বামীকে ও কম দামে কাপের মতো অপছন্দ করেনি। তাই বৌমার পক্ষে কথা না বলে তাকে বল নাজমার কাছে মাপ চাইতে। তোমার ধারণার সাথে আমার ধারণা এক নাও হতে পারে মা। সৈকত, মা, সবার ধারণা সবসময় এক হয় না। রুনা ছোট, তাছাড়া প্রাচুর্যের মাঝে আদরে আদরে বড় হয়েছে। সামান্য ভুল ত্রুটি থাকা তো স্বাভাবিক। তুমি কোনো চিন্তা করো না মা, দেখবি রুনা একদিন ঠিকই সবার মন জয় করে নেবে। তুমি কিছু মনে করো না বোন, হাত মুখ ধুয়ে নাও, যাও আমি নাস্তার ব্যবস্থা করি। চলো মা, চলো। সৈকত, বাইরের শ্রমিকদের স্লোগান শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। শ্রমিকেরা তোমার বুবুর নেতৃত্বে আমার বিরুদ্ধে অন্যায় দাবি আদায়ের আন্দোলন করছে। তাদের অযৌক্তিক দাবি মানলে আমার মোটা অঙ্কের টাকা লোকসান হবে, আর আমার লোকসান মানেই তো তোমার লোকসান। তুমি ইচ্ছে করলে এই আন্দোলন বন্ধ করতে পারো। কি করে? আমি জানি তোমার বুবু তোমার জীবনের কোনো চাওয়াই অপূর্ণ রাখেনি, তাই তোমার বুবুকে বুঝিয়ে এই আন্দোলন থেকে দূরে সরিয়ে দাও। তোমার আবদার সে ফেলবে না বলেই আমার বিশ্বাস। আপনার বিশ্বাস মিথ্যে নয়। আমি বুবুকে বলে এই আন্দোলন বন্ধ করবই। শোন সৈকত, তোর শ্বশুরের প্রাচুর্যের মোহ তোকে বদলে দিতে পারে, কিন্তু আমাকে পারবে না। বুবু, আমি যত কষ্টেই থাকি না কেন, দারিদ্রতার ঝুলি যত বড়ই হোক না কেন, তোর কোন লোভনীয় প্রস্তাবই আমার দারিদ্রতার ঝুলি কাছ থেকে নামিয়ে হাজার হাজার শ্রমিকের কাছে ওই ভিক্ষার ঝুলি পরিয়ে দিতে পারবো না। পারবো না নিজের আদর্শ সততাকে বিসর্জন দিয়ে শ্রমিকের ভাগ্যে লাথি মেরে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে। বুবু, এতদিন জানতাম তুই আমার জন্য সবকিছু ত্যাগ করতে পারিস, কিন্তু আজ জানলাম তা মিথ্যা। আসলে আসলে তুই তো আর আমার আপন বোন না। সৈকত, সৈকত, কারো টাকা দিব না, কারো টাকা দিব না। আরে কিছু না, তুমি যাও। তুই এখানে কি করছিস? কিছু না, তুমি কই যাও? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কাছে একটা বিল পাওনা আছে, ওটা আনতে যাচ্ছি। যাও যাও যাও, আমিও যাবো। না, আমি উল্টা যাবো। এদিকে কোন শালায়? বাবা রে বাবা। আমাদের দাবি, আমাদের দাবি শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে। শোষণের টাকা, শোষণের টাকা স্যার, সৈকতকে দিয়ে আপনার কোনো প্ল্যানিং সাকসেস হলো না। তার বিকল্প ব্যবস্থা আমি করে রেখেছি। তুমি নেত্রী নাজমাকে খবর দাও। আমি তার সাথে কথা বলতে চাই। আর শোনো, নেত্রী নাজমা আসার পর তোমার কাজ হবে জি জি, বাকিটা আমি দেখবো। যাও। শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে। স্যার আপনাকে চেম্বারে যেতে বলেছেন, আপনার সাথে আন্দোলনের ব্যাপারে কথা বলবেন। তোমরা অপেক্ষা করো, আমি মালিকের সাথে কথা বলে আসছি। এসো, বসো। আমি অনেক ভেবে দেখলাম শ্রমিকদের দাবি না মানলে আমার অনেক লস হয়ে যাবে, তাই শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছি এবং একটা চুক্তিপত্র করে রেখেছি। নাও, এটা পড়ে দেখো। তোমাদের মেইন দাবি 30% মহার্ঘ ভাতা, উৎসব বোনাস, ডাবল ওভার টাইম ইত্যাদি সবই মেনে নেওয়া হয়েছে। স্যার, আপনার এই মহানুভবতার জন্য হাজার হাজার শ্রমিক কর্মচারীরা আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। কৃতজ্ঞতায় আমি বিশ্বাসী নই, আমি কাজে বিশ্বাসী। আশা করি এখন থেকে ঠিক মতো কাজ করবে। হ্যাঁ স্যার, স্ট্রাইক করে আমরা যে ক্ষতি করেছি তা কঠোর পরিশ্রম করে সেটা পুষিয়ে দেব। তাহলে সই করো কোবরা। প্লিজ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এই আনন্দের খবরটা শ্রমিকদের জানিয়ে দিই। শিওর।
স্যার, দেখো কোবরা, কাউকে যদি ভয় দেখিয়ে বসে আনা না যায়, তবে চালাকি করে তাকে বসে আনতে হয়। এখন এই সাদা কাগজের সইয়ের উপর দাবি কোনোটাই মেনে নেওয়া হয়নি লেখে ফটো স্টেট করে শ্রমিকদের কাছে পৌঁছে দাও। আমার ভাই ও বোনেরা, আমাদের আর অনশন করতে হবে না, আর সংগ্রাম করতে হবে না, আর আন্দোলন নয়। আজ আমাদের খুশির দিন, মালিক আমাদের দাবি মেনে নিয়েছে। নাজমা আপা, নাজমা আপা, নাজমা আপা, নাজমা আপা, নাজমা আপা, নাজমা আপা। ওই চুক্তিপত্র ছিঁড়ে কোনো লাভ হবে না, ওটা হচ্ছে ফটোকপি। আসল চুক্তিপত্র আমার কাছে। অবাক হবার কিছুই নেই, এটাই সত্যি। তোমাদের নেত্রী তোমাদের সরলতার সুযোগ নিয়ে মাত্র 1 লক্ষ টাকার বিনিময়ে এই চুক্তিপত্রে সই করেছে, যার ফটোকপি তোমরা নিজের চোখেই দেখেছ। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদের নেত্রী কত বড় বেঈমান প্রতারক। আন্দোলনের নামে সে আমার কাছ থেকে ফায়দা লুটছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি প্রতারক নই, ভণ্ড নই। তোমাদের সাথে প্রতারণা করে মালিকের কাছ থেকে টাকা আমি নেইনি। চোরের গলা সবসময় বড়ই থাকে। তোমরা তোমাদের নেত্রীর ব্যাগ তল্লাশি করো, সত্য অসত্য এক্ষুনি বের হয়ে যাবে। মিথ্যে কথা, বিশ্বাস করো, সব মিথ্যে কথা। টাকা আমি নেইনি। এই দেখো, আমার ব্যাগ দেখো। বেঈমান, প্রতারক, এসব তোর ষড়যন্ত্র। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, তোকে আমি ছাড়বো না, তোকে আমি শেষ করে ফেলবো, তোকে আমি মেরে ফেলবো। এসো। কিরে, কি হয়েছে? নাজমা, সৈকত এমন অমানুষ হয়ে যাবে, সে তোর মনে এমন করে আঘাত দেবে, এ আমি কোনোদিন ভাবতেই পারিনি। না, ছোটবেলা থেকে সৈকতকে আমি আদর স্নেহ দিয়ে বড় করেছি, ভালোবেসে চুমু খেয়েছি। সে যদি ভুল করে আমার কোনো আঘাত করে থাকে, তবে সে আঘাত আমার আদরের দাম, ভালোবাসার প্রতিদান। তুমি সে নিয়ে ভেবো না মা, ভেবো না। সৈকত, এখন নিশ্চয়ই বুঝতে পারছো পর কখনো আপন হয় না। নাজমা যদি তোমার আপন বোন হতো, তাহলে মিলের শত শত শ্রমিকের সামনে তোমাকে সামান্য একটা গ্যারেজ মেকানিক দিয়ে আঘাত করাতে পারতো না। তাই আমি চাই আগামীকাল তুমি জেনারেল ম্যানেজারের চেয়ারে বসবে এবং তোমার প্রথম কাজ হবে নাজমাকে চাকরি থেকে বরখাস্ত করা। বসের রুমে যে অনুমতি নিয়ে ঢুকতে হয় তাকে আপনার জানা নেই? জানি, কিন্তু সৈকত, তুই নাকি আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছিস? কোম্পানির জেনারেল ম্যানেজারকে কি বলে সম্বোধন করতে হয় শ্রমিক নেত্রী হিসেবে আপনার অবশ্যই জানা উচিত। হ্যাঁ, আসলে আমি ভুলে গিয়েছিলাম। আমার হাতে গড়া সৈকত এখন জেনারেল ম্যানেজারের চেয়ারে বসে। আমার ভুল হয়ে গেছে স্যার,
সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। সেই সাথে আমাকে চাকরি থেকে বরখাস্ত না করার জন্য বিনীত প্রার্থনা করছি। কারণ কারণ এই চাকরির টাকা দিয়ে আপনার অসুস্থ মায়ের জন্য আমাকে ওষুধ কিনে দিতে হয়। সেই চাকরির টাকা দিয়ে আপনার মাকে ডাক্তার দেখাতে হয়। এই চাকরির টাকা দিয়ে আপনার মায়ের মুখে দুপুরটা ভাত তুলে দিতে হয়। তাই তাই আমার জন্য নয়, আপনার মায়ের জন্য চাকরিটা আমার খুব প্রয়োজন স্যার। আর কিছু বলার আছে? আছে। যে মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, যে মা নিজে না খেয়ে আপনার মুখে ভাত তুলে দিয়েছে, ওই চেয়ারে বসার যোগ্য করে গড়ে তুলেছে, চাকরিটা চলে গেলে সেই হতভাগিনী অসুস্থ মায়ের ওষুধের ব্যবস্থা করতে পারবো না, তার মুখে ভাত তুলে দিতে পারবো না। বিনা চিকিৎসায় না খেয়ে আপনার মা মারা যাবে। তাই দয়া করে শুধু আপনার মাকে বাঁচাবার জন্য আমার বরখাস্তের আদেশ ফিরিয়ে নিন স্যার, ফিরিয়ে নিন। আমি দুঃখিত, ভিখারিকে ভিক্ষে দিলে তাদের লোকটা বেড়ে যায়, তাই বলছি আপনি এখন যেতে পারেন। আর যদি এর পরও আপনি যেতে না চান, তাহলে আমি দারুণ ডেকে আপনাকে বের করে দিতে বাধ্য হব। তার আর প্রয়োজন হবে না, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা না বলে পারছি না। যে সন্তান মাকে অসম্মান করে, মায়ের মর্যাদা রক্ষা করে না, সেই অকৃতজ্ঞ সন্তান যতই প্রাচুর্যের মধ্যে থাকুক না কেন, সে কখনো সুখী হতে পারে না। প্রাচুর্যের বিষাক্ত কীট তাকে কোনোদিন সুখ দিতে পারে না, কোনোদিন না, কোনোদিন না। মানুষ যেন হতে পারি দোয়া করো, নিরাশার আধারে আনবো আলো। আসে যদি ঝড় হব না তো পর, রব একই ঠিকানায় জীবনের আঙিনায়, জীবনের আঙিনায়। সৈকত, সৈকতকে? আমার ছোট ভাই সৈকত। যেভাবেই হোক আপনার ছোট ভাই সৈকতকে আনার ব্যবস্থা করুন। জ্ঞান ফিরে আসার পর সৈকতকে দেখতে না পেলে আবার জ্ঞান হারিয়ে ফেলবে। তখন একটা বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব সৈকতকে নিয়ে আসুন, মাকে বাঁচান। না না, মাকে আমি মরতে দেব না। আমি সৈকতকে নিয়ে আসবো। সৈকত, 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 আমার কথা শোন। তুই বিশ্বাস কর সৈকত, আমি চাকরির আবেদন নিয়ে আসিনি। আমি এসেছি তোকে মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যেতে। মায়ের ভীষণ অসুখ, তোর নাম ধরে ডাকছে। ডাক্তার বলেছে তোকে ছাড়া মাকে আর বাঁচানো যাবে না। মা? কে আমার মা? সে তো তোমার মা, আমার মা নয়। আমার মা হলে সেদিন এমনি ভাবে আমার সদ্য বিবাহিত স্ত্রীর সামনে আমাকে থাপ্পড় মারতে পারতো। এখন এসব কথা বলার সময় নয় সৈকত। তোমার মাকে তুমি বাঁচাও, আমি যাব না। তুই যেতে না চাইলেও আমি তোকে জোর করে নিয়ে যাব। চল আমার সাথে। বললাম তো আমি যাব না। তোকে যেতেই হবে। ধরে নাও। তুই আমার হাত থেকে রক্ত ঝরালেও আমি তোকে কিছুই বলতে পারছি না, কারণ এই রক্ত বিক্রি করা টাকা দিয়ে আমি তোকে পড়িয়েছি। তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস, তবু আমি তোকে অভিশাপ দিতে পারছি না, কারণ আমি তোকে কোলে পিঠে করে মানুষ করে এত বড় করেছি। তুই আমাকে আঘাত করেছিস, কিন্তু আমি তোকে আঘাত করতে পারছি না, কারণ তুই যার গর্ভে জন্ম নিয়েছিস আমি তাকে মা বলে ডেকেছি।
আমি তাকে আঘাত করলে সে আঘাত মায়ের বুকে লাগবে। তোমার লেকচার বন্ধ করো, এখান থেকে বেরিয়ে দাও, নইলে নইলে আমি দারোয়ান দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। এত আঘাত করে তোর যদি তৃপ্তি না হয়ে থাকে তবে আরো আঘাত কর, যত পারিস আঘাত কর। তবু তবু তুই একবার মায়ের কাছে চল সৈকত। আমি তোর কাছে মিনতি করছি, মাকে তুই বাঁচা সৈকত, মাকে তুই বাঁচা। দারোয়ান, দারোয়ান, একে বাড়ি থেকে বের করে দাও। সৈকত, সৈকত, বলুন, সৈকত, বলুন। সৈকত, সৈকত, তুই না গেলে মা মারা যাবে। সৈকত! কি হয়েছে নাজমা? রাজ, মার ভীষণ অসুখ। সৈকতের নাম ধরে শুধু ডাকছে। সৈকতকে নিতে এসেছিলাম, ও আমাকে দারণ দিয়ে বের করে দিয়েছে। সৈকত না গেলে মা বাঁচবে না। নাজমা, তুমি মার কাছে যাও, আমি সৈকতকে নিয়ে আসছি। সৈকত, সামান্য একজন গ্যারেজ মেকানিকের এত বড় সাহস, বিনা অনুমতিতে আমার ড্রয়িং রুমে ঢুকে আমার নাম ধরে ডাকছে। কি বলছিস সৈকত? আমি ঠিকই বলছি। আমি দয়া করে তোমাকে ভাই সম্মান দিয়েছিলাম, সেই সম্মান তুমি সেদিন মিলের গেটই ত্যাগ করেছো। এখন বলো কিসের জন্য এসেছো? এক হতবাগী দুঃখিনী মায়ের অকৃতজ্ঞ সন্তানকে শিক্ষা দিতে এসেছি, হাত দেখতে এসেছি সে লোভী আর পাপীটাকে। গেট আউট, গেট আউট! না, আমি যাব না। আজ আমি তোকে এই বাড়ি থেকে সেই মায়ের কাছে নিয়ে যাব, সে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে, তোকে লালন পালন করে বড় করেছে। আয়! দাঁড়াও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা, নইলে আমি তোকে গুলি করে লাশ করে দেব। মিস্টার জাফর, লাশ তো আপনি সৈকত কি করে দিয়েছেন, আমাকে আপনি কোনদিনই করতে পারবেন না। আমি চলে যাচ্ছি, শুধু একটা কথা বলে যাচ্ছি, এই সৈকতকে আপনি আপনার ষড়যন্ত্রের জালে কোনদিনই আটকে রাখতে পারবেন না। এই সৈকত যে মাকে অস্বীকার করছে, এই সৈকতকে একদিন মায়ের করে ঠাঁই নেবার জন্য মা মা বলে চিৎকার করে ডাকতে হবে। আজ তোমার আসল রূপ আমার কাছে প্রকাশ হয়ে গেছে। তুমি তোমার নিজের স্বার্থের জন্য নিরীহ সহজ সরল শ্রমিকদের সাথে বিমান করেছো। শুধু তাই নয়, তুমি নাজ বাবাকে হাত করার জন্য আমার স্বামীকে টোপ হিসেবে ব্যবহার করেছো, নষ্ট করে দিয়েছে ভাই বোনের মধুর সম্পর্ক। আমার কাছে নাজ বাবার সম্পর্কে বদনাম করে আমার মনকে মিশিয়ে দিয়েছো, সরকার করে দিয়েছিল সংসার। চিন্তা করতে দিচ্ছি। কি বললি? বাপকে বললি জাফর চৌধুরী, নাম ধরে ডাকলি? হ্যাঁ, বাপ যখন মেয়েকে মিথ্যে বলে প্রতারণা করে, মেয়ের জামাইকে লোভ দেখিয়ে নষ্ট করে দেয়, তখন সে আর বাপ থাকে না। আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ রুনা, তোমার প্রতি প্রচন্ড ভালোবাসা আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার বাবার কথা মতো না চললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু দেখলাম তোমার ভালোবাসা কোনো চক্রান্তের কাছে বিক্রি হয়নি। চলো রুনা। রুনা, রুনা, দাস মা, শোন। কিছু দিলু, আমার আবার চাকরি হয়েছে? হ্যাঁ আপা, একদিন যে শ্রমিকরা আপনাকে ভুল বুঝে অপমান করেছিল, সেই শ্রমিকরা আজ আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য অপেক্ষা করছে। কিন্তু নতুন মালিক আমাকে চিনলে কি করে? অফিসে গেলে আপনি সব জানতে পারবেন। চলুন, লেডিস ফার্স্ট। আসতে পারি স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আপনি আমাকে চেনেন না, অথচ হাজার হাজার শ্রমিকের কাছে আমার মর্যাদা ফিরিয়ে দিয়ে আপনি যে মহানুভূতির পরিচয় দিয়েছেন, সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো স্যার। তুমি? হ্যাঁ, আমি তোমার রাজ, জাফর চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক। রাজ? যে চেয়ার থেকে অবৈধভাবে ষড়যন্ত্র করে তোমার মালিক তোমাকে তাড়িয়ে দিয়েছিল, তার থেকে সম্মানজনক পদে বরণ করে নেবার জন্য আর সবাই অপেক্ষা করছে। আজ থেকে তুমি জেনারেল ম্যানেজারের চেয়ারে বসবে। না না রাজ, এত বড় আসন আমার জন্য সাজে না। এই যে গরিবের জন্য সিংহাসন হয়ে গেল। সিংহের মতো যার হৃদয়, তার আসন তো সিংহাসনই হবে। ও হ্যাঁ,
জেনারেল ম্যানেজারের চেয়ারে বসে তোমার প্রথম কাজ হবে সৈকতকে চাকরি থেকে বরখাস্ত করা। কি বলছো তুমি? এটা আমার অর্ডার। না না, এটা আমি পারবো না। মিস নাজমা, আপনি ভুলে যাচ্ছেন আমি মালিক। ইটস মাই অর্ডার। স্যার, আমার একটা আর্জি আছে। কি? আমার কিছু টাকা লাগবে। কেন? বুঝেন তো স্যার, আমি গিয়ে যে কাম করতাম তাই বাংলা কোনো অভ্যাস, ওইটা তো ভুলতে পারি না। দিলু, ইয়েস স্যার। যা ক্যাশ থেকে নিয়ে যা। ঠিক আছে ওস্তাদ। তোমা দিব তো, না দিলে কিন্তু ইজ্জত যাইব। আমি না বাবার মিথ্যে কথাকে বিশ্বাস করে ফুল করেছিলাম, কিন্তু তুমি তো নিচে নামতে পারো আমি ভাবতেও পারিনি। রুনা, চিৎকার করো না। তোমার অযোগ্যতার বোকামির জন্য আজ আমরা পথের ভিখারি। তোমার অক্ষমতার জন্য আজ আমাদের এই অবস্থা। হিসেব করছি তোমার নিজের প্রতি তোমার ঘৃণা হওয়া উচিত। ঘৃণা অবশ্যই হচ্ছে। ঘৃণা হচ্ছে এই ভেবে যে আমি স্বর্গ থেকে নরকের দাম বেশি দিয়েছিলাম। ঘৃণা হচ্ছে এই ভেবে যে তোমার বাবার প্রাচুর্য মোহে অন্ধ হয়ে জন্মদাত্রী মা আর দেবীর মতো বোনকে অস্বীকার করেছিলাম। আর তাই আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। বসের রুমে অনুমতি নিয়ে ঢুকতে হয়, তা কি আপনার জানা নেই? জানি, কিন্তু বুবু তুই নাকি আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছিস। এই রুমে দাঁড়িয়ে আপনার কাছে আপনার মায়ের জন্য একজন দয়া চেয়েছিল, করুণা চেয়েছিল, আপনি তাকে করেননি। দারোয়ান দিয়ে বের করে দিতে চেয়েছিলেন, মনে আছে আপনার? ম্যাডাম, আমাকে মাফ করে দিন। চাকরিটা আমাকে ভিক্ষা দিন। আমি দুঃখিত, ভিখারিকে ভিক্ষা দিলে তাদের লোকটা বেড়ে যায়। তাই বলছি আপনি এখন যেতে পারেন। আর যদি এর পরে আপনি না যান তাহলে আমি দারোয়ান ডেকে আপনাকে বের করে দিতে বাধ্য হব। সৈকতকে গ্রেফতার করেছে, আমি কি করব? যার যেমন কর্ম তার তেমনি ফল হওয়া দরকার। অমন অকৃতজ্ঞ সন্তানের শাস্তি হওয়া উচিত। বাবা যখন কাটতে কাটতে আবার হাত ধরে বলেছিল নাজবা তাকে চরম অপমান করেছে, তাকে প্রচন্ড কষ্ট দিয়েছে। কি বলছো? হ্যাঁ বুবু, আমি তোমার সবকিছু সহজ মেনে নিতে গেলেই মনে পড়তো বাবার হাত ধরে কান্নার কথা। তখন আমি পাগল হয়ে যেতাম, তোমাদের সাথে খারাপ ব্যবহার করতাম। কিন্তু আমি তো তোমার বাবাকে, হ্যাঁ, আমি যখন জানতে পারি সবকিছুই আমার বাবার বানানো কথা, তখন বাবার বিরুদ্ধে প্রতিবাদ করে বাড়ি থেকে সৈকতকে নিয়ে বেরিয়ে আসি। তাই সব দোষ আবার আমাকে মাফ করে দিন না, আমাকে মাফ করে দিন। যে ছেলে মায়ের অসুখের সময় আসে না, যে ছেলে বোনকে দারোয়ান দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে, সে ছেলে আমার ছেলে নয়। আপা, আপা তুমি আমাকে মাফ করে দাও আপা। তবু সৈকতকে মুক্ত করে আনতে বলো, মুক্ত করে আনতে বলো আপা। মা, নীলা এত করে যখন বলছে তখন তোমার আর রাগ করে থাকা ঠিক না। তাছাড়া রুনা না ওর বাবার কথা বিশ্বাস করে ভুল করেছে। আমি তোমাকে অনুরোধ করছি মা, সৈকত ছেলে মানুষ, শত অপরাধ করলেও তোমারই সন্তান। তাই দেরি না করে তুমি রাজের কাছে যাও মা। না, আমি রাজের কাছে যেতে পারবো না। যেতে হয় তুই যা। রাজ সৈকতের ব্যাপারে আমার কোনো কথা শুনতে চায় না। আমার বিশ্বাস তুমি গেলে তোমার কথা সে রাখবে, কারণ রাজ মায়ের প্রতি খুব দুর্বল। তুমি গেলে রাজ তোমার কথা ফেলবে না মা। চলো মা, চলো। কি বললাম শুনেছিস তো? আরে শুনছি তো। কি বললাম? কি বললো?
তোর মাথা। ও এটা মাথা মুন্ডু বললেই হলো। উস্তাদ মা, মা, মা তুমি? কি তুমি? মা, আমি তোমার হারানো ছেলেরা আছি। রাজ, তুই তুই আমার হ্যাঁ মা, মা, আমি তোমার ছেলেরা আছি। আমি তোমার রাজ মা। মা গো, আমি তোমায় কতটা খুঁজেছি মা। এতদিন তো কোথায় ছিলি বাবা? জানো নাজমা, নাজমা আমার মা। কিন্তু কিন্তু তুমি নাকি রাজ? নাজমার বাবা আমাকে আশ্রয় দিয়েছিল। ওর বাবা মারা যাওয়ার পর নাজমা কত কষ্ট করে সংসার চালিয়েছে। সৈকতকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে। ও ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ছেলেকে পেয়েই ঋণ শোধ করে পর করে দিতে চাও না? না মা, আমি পৃথিবীর সবাইকে পর করে দিতে পারবো, কিন্তু তোকে না। তুই রাজকে চিনিস, এই কথা আগে বলিসনি কেন? মা, যার প্রশংসা আমি সবসময় তোমার কাছে করতাম, এই সেই রাজ। মা, মা, বাবাকে খুঁজে পেয়েছি। কোথায় কোথায় তোর বাবা? কে রে? রোকেয়া, তুমি এত বছর কোথায় ছিলে? আমি তোমায় কোথায় না খুঁজেছি। ওই জাফর চৌধুরীর কারণে তোমাকে এতটা বছর কষ্ট করতে হয়েছে। ওকে আমি ছাড়বো না। দাঁড়াও, কে ও? তোমার ছোট ছেলে সৈকতের বউ। আমার ছোট ছেলে? কোথায় সে? কোথায়? শোনো বাবা, তুমি আমার কাছে যা চেয়েছো আমি কোনোদিন না করিনি। তোমার কথা মতো ব্যবসা করতে যে আজ আমার এই অবস্থা, তাতেও কোনো দুঃখ নেই। শুধু তুমি যদি আমার এই উপকারটুকু করো, তাহলে আমার সমস্ত সম্পত্তি আবার আমি ফিরে পাবো। আর আমি কথা দিচ্ছি, তোমার প্রতি তোমার বুবুর, তোমার মায়ের সমস্ত ভুল ভাঙিয়ে দিয়ে তোমার কাছে ফিরিয়ে এনে দেবো। এটা আমার ওয়াদা। আমি বললে কি আসবে? হ্যাঁ, এই জন্যই আসবে। সে জানে তার আরেকটা সন্তান আছে, কিন্তু সে তাকে দেখেনি। কাজেই সন্তান বললে সে দৌড় দিয়ে চলে আসবে। ঠিক আছে বাবা, সৈকতকে জাফর চৌধুরী জামিন নিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে। হ্যালো? বাবা, বাবা কে তুমি? আমি তোমার হারিয়ে যাওয়া সন্তান। আমার সন্তান? কোথায় তুমি? হ্যাঁ বাবা, ওরা আমাকে আটকে রেখেছে। তুমি আমাকে বাঁচাও বাবা, তুমি আমাকে বাঁচাও। হ্যাঁ, তোমার সন্তানকে যদি ফিরে পেতে চাও, তাহলে সোজা আমার কাছে চলে এসো। কারো সাহায্য নিলে তোমার সন্তান মারা যাবে। আমার কাছে আসার রাস্তাটা নিশ্চয়ই তোমার চেনা আছে। বাবা, তুমি যাও। আমি যাব না না, তুমি ওখানে গিয়ে। না, আমি যাব। এসো এসো। মা, মা তুমি? এটাই তোমার ছোট ছেলে? আমার সন্তান? দেখ আব্দুল্লাহ, সারা জীবন আমি তোর প্রতি অবিচার করেছি, তবে আজ আমি তোর সন্তানকে তোর কাছে ফিরিয়ে দেব। বিনিময়ে তুই আমার একটা ছোট্ট উপকার করবি। উপকার? হ্যাঁ, তুই আর তোর এক সন্তান মিলে আমার সমস্ত সম্পত্তি চালাকি করে কিনে নিয়েছিস, সেগুলো ফেরত দিয়ে দে। যদি না দিই তাহলে তোর সন্তান মারা যাবে। তুমি আমাকে? হ্যাঁ বাবাজি,
অভিনয় করতে বলেছিলাম, আর আমি সব জেনে শুনেই সবকিছু করেছি। শোনো বাবা, তুমি তো আমার জামাই, তাই তোমাকে মারতে আমার খুব একটা অসুবিধা হবে না। আর মারতে মারতে তুমি যদি মরেই যাও, তাহলে আমার মেয়েকে না হয় অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো। কবরা, শুরু করো। আমি আমার বেয়াই বেআইনের সঙ্গে তালাক করে আসি। হ্যাঁ আব্দুল্লাহ, এখন যদি তুই এই দলিলের সই না করিস, তাহলে তোর সন্তান মারা যাবে। না বাবা, আমার জীবন গেলেও তুমি ওর কথা শুনবে না। কবরা! জি, কত পাস পেটে বাতে? হ্যাঁ, দেখতো আপনার দলে তাইলে মালগান ঢুকা ভিতরে। ইনকাম কত? কামের পরে। আচ্ছা, আর এই টাকা দিলে? তাহলে আছি আপনার দলে। বাহ বাহ বাহ, তাহলে দেরি করিস না, মাল সালাই দিতে ঢুকা ঢুকা ঢুকা। টাকা যেদিকে মানুষ সেদিকে। তুই কি কুত্তা বাচ্চা? না, আমি মানুষ। তাহলে চল আমার সাথে, চল। বাবা, তুমি সই করো না, আমার পাবে শাস্তি, আমাকে বেঁচে দাও বাবা, বেঁচে দাও। হ্যাঁ বাবা, এই বেমানের কথা বিশ্বাস করে আমার বাবাকে কষ্ট দিয়েছে, আমার মাকে কষ্ট দিয়েছে, তাই আমাকে আর আঘাত করতে দাও। মার মার এত হাসি কিসের? হ্যাঁ, আজ আমার জয় হয়েছে, তোমার পরাজয় হয়েছে। আমার পরাজয়? হ্যাঁ, আমি আমার সমস্ত সম্পত্তি ফিরে পেয়েছি। আরে ছাগল, আমি কি এতই বোকা যে সমস্ত সম্পত্তি আমার বাবার নামে কিনবো? আরে সমস্ত সম্পত্তি তো আমার নামে। আর একটু ভুল করলি, সমস্ত সম্পত্তি পেয়েও হারালি। মানে? মানে সমস্ত সম্পত্তি তো আমার বাবার নামে। কি? আমার সাথে চালাকি? গুলি করে বুকটা ঝাঁঝরা করে দেখ। কি হলো? ওরা তোমার কথা শুনবে না, ওরা এখন আমার লোক। দিল আরে আগে আপনার যে ওস্তাদ সব কিনে বলেছি, খালি ওদিকটা যাইতে পারি নাই। দিলু, সবাইকে যদি কিনেই ফেলিস, তাহলে আমি ঘুষি মারবো কার নাকি? একটু মারামারি দেখি। সবাইকে পুঁতে ফেল। ছোট মেয়েরা মাইন্ডা দিছে, মাইন্ডা দিলে কেমন চলবো? তো খুলে দিই। হ্যাঁ যা ভাই, তুমি গিয়ে আতাকি করো ওগুলোকে। ভালো করা এখন এটা তুমি নিতে খুঁজো। বাহ, বাবার কাম করছো। যাও নাচ শুনবে গেলে যা। আমার কথা মারামারি করলি? মারামারি না করলে খাবো কি? টাকা খাবি? হ্যাঁ, এলা এই টাকা নেই, যা যা যা। ওই দেখো লাঠি খাওয়া খালি থাকে।
টাকা ওই দেখ মাথা নামাইয়া চোখ মেলে দেয় ওই দেখ অস্ত্র হ্যাঁ তো আছে না আলা ফকিনি তোর কথা বিশ্বাস করে আমি 20 বছর জেল খেটেছি, তুই আমার জীবনের সুখ শান্তি কেড়ে নিয়েছিস। এত টাকা আরে আমি ফকিনি বুঝ নাকি হ্যাঁ কথায় আছে না মাছের রাজা ইলিশ মানুষের রাজা পুলিশ ধরেন ঠেকা ধরেন বুবু বুবু আমি ভুল করে তোকে অনেক কষ্ট দিয়েছি, তুই আমাকে মাফ করে দে বুবু। পাগল, আমি কোনোদিন তোর কোনো ব্যাপারে কষ্ট পাইনি।